মানসম্মত একটা শিক্ষা যদি দেশের নিশ্চিত করতে হয়, তাহলে সেটা 6% কাছাকাছি থাকতে হবে। আমাদের এই সাবকন্টিনেন্টের অধিকাংশ দেশের 4-5 4-5। আমরা কেন এই স্বাধীনতার 53 বছর পরে এই শিক্ষা খাতকে এত গুরুত্বহীন মনে করে আমরা আজকে যেটা 2.8 ছিল, তারপরে 2.98 ছিল, এবার বাজেটে আমি মাত্র বরাদ্দ করলাম 2.69। এই যে জিডিপি, এটা শুভঙ্করের ফাঁকি। আজকে যে কোটা বা বেকারত্বের কথা আমরা বলছি, সেই বেকারত্ব কিন্তু কর্মসংস্থান তৈরি হবে না। কর্মসংস্থান না তৈরি হলে মোটা দাগে আমার দেশের অর্থনৈতিক সংকট কিন্তু আরো ঘনীভূত হবে। সেই বিষয় থেকে সরকারকে অত্যন্ত দায়িত্বশীল আচরণ করতে হবে। আমি পরিশেষে শুধু দুটি কথা বলি, যে সরকার আমাদের সন্তান তুল্য ছাত্রদেরকে প্রতিপক্ষ না ভেবে, কোনো ষড়যন্ত্র তথ্য আবিষ্কার না করে, তাদের সাথে দ্রুততম সময়ের মধ্যে তাদের প্রতিনিধির সাথে বসে ছাত্ররা কোনো রাজনীতি করছে বলে এখন পর্যন্ত বিশ্বাস করার কোনো যৌক্তিক কারণ অন্তত আমি খুঁজে পাইনি। আমি কি আর বলি, আমাদের একটা প্রবাদ বাক্য আছে যে ধান ভাঙতে শিবের গীত। হ্যাঁ, 1 মিনিট হাসিনা আপা, আপনি খালি ইন্টারাপ্ট করেন না, খালি শোনেন। ধান ভাঙতে শিবের গীত। আজকে আপনার আলোচ্য বিষয় দুটি, একটি হলো কোটা, আর একটি হলো শিক্ষক আন্দোলন। রিপন ভাই ঘুরে ঘুরে কেমনে প্যাঁচ মাসে ছোটবেলায় একটা রচনা শিখতাম, ওই গরুর রচনা, তো এই সব জায়গায় সবকিছু লিখতে যায় খাস কাটা বলতো আর কি। ওই গল্প না বললাম, পরে আরেকদিন রিপন ভাইকে বলবো। আমি শুধু এতটুকু বলবো যে শুধু মাহমুদ ভাই স্ববিরোধী রাজনীতি করলেন, কথা বললেন। হ্যাঁ, হয়তো বলেছেন হাসিনা আপা যথার্থই আপনি বলেছেন তারা কথা বলেন, এখন কথা বলছেন, সেটা মাহমুদ ভাই অবশ্য ক্লিয়ার করছেন যেটা ব্যক্তিগত মতামত। রিপন ভাই কিন্তু ব্যক্তিগত মতামত বলেননি। এর আজকে যেন তেন প্রকারে জিয়াউর রহমানের সমালোচনা করতে হবে। আমি আপনাকে বলতে চাই, যখন এরশাদ সাহেব বন্দুকের নল দিয়ে সাত্তার সাহেবের নির্বাচিত সরকারকে হটিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসলেন, তখন রিপন ভাই কে বলেছিল যে উই আর নট আনহ্যাপি? এটা কি আপনার মনে পড়ে? নিশ্চয়ই মনে পড়ে, আপনি একজন গবেষক মানুষ। 1-11 সরকার যখন আসলো, আসা বন্দুকের নলে ক্ষমতা দখল করলো একটা অসাংবিধানিক সরকার। তারপরে 2 বছরের 2 নেত্রী জেলখানায় কাটলেন, অনেক নেতৃবৃন্দ অপমানিত হলেন, লজ্জিত হলেন, 2 দলে গ্রেপ্তার হইলেন, নাজেহাল হইলেন, কত কিছু হইলেন। সেই সময় কে বলেছিল রিপন ভাই যে এই সরকার আমাদের আন্দোলনের ফসল? আপনি যে ইরশাদ সাহেবকে বললেন উচ্ছিষ্টভোগী, সেই ইরশাদ সাহেবকে নিয়ে 2014 ভোটারবিহীন নির্বাচন, 2018 রাতের নির্বাচন এবং 2024 দামি নির্বাচনের সহযোগী হিসাবে এখনো তাদেরকে বিরোধী দল বানালেন, স্ববিরোধীকে আপনি করলেন না। আমরা সবসময় না অন্যর দিকে আঙ্গুল তুলি, কিন্তু নিজের দিকে যখন আঙ্গুলটা যায় তখন আমরা উল্টাপাল্টা করি। আমি রিপন ভাইয়ের কথা বলছি না, এই বিষয়গুলো ইতিহাসের কিন্তু অংশ, এই অংশগুলো আমাদেরকে ভুলে গেলে চলবে না। আর একটা জিনিস আমি আপনাকে একটু বলি রিপন ভাই, এটা আমি সবসময় একটা কথা বলি, যার যেটা বলা উচিত না তার সেটা একেবারেই বলা উচিত না। বাজেটের জিডিপি, এটার টাকার অঙ্কে সেই সময় যে বাজেট ছিল, এখনো বাজেট আছে, সেই বাজেটের ছিল 4%। আর এখন যে বাজেট আছে টাকার অঙ্ক বাড়ছে, কিন্তু তার 1.69। এখানে টাকার অঙ্কে এগুলাতে কিন্তু বলে কোনো মাপ পাওয়া যাবে না। কারণ আমার 1 টাকা যদি বাজেট থাকে, তার জিডিপির 4% বঙ্গবন্ধু বাজেট রেখেছিলেন শিক্ষা ক্ষেত্রে। কারণ ইউনেস্কো বলছে যদি মানসম্মত একটা শিক্ষা যদি দেশের নিশ্চিত করতে হয়, তাহলে সেটা 6% কাছাকাছি থাকতে হবে। আমাদের এই সাবকন্টিনেন্টের অধিকাংশ দেশের 4-5। আমরা কেন এই স্বাধীনতার 53 বছর পরে এই শিক্ষা খাতকে এত গুরুত্বহীন মনে করে আমরা আজকে যেটা 2.8 ছিল, তারপরে 2.98 ছিল, এবার বাজেটে আমি মাত্র বরাদ্দ করলাম 2.69। এই যে জিডিপি, এটা শুভঙ্করের ফাঁকি রিপন ভাই। এটি একজন বিজনেসের অর্থনীতির মানুষ হিসাবে বা কমার্সের মানুষ হিসাবে, এটি আমার কাছে শিক্ষা জগতের মানুষ হিসাবে এটি শিক্ষার প্রতি চরম অবহেলা। আপনি কি ভুলে গেছেন রিপন ভাই? এত উন্নয়নের কথা বলছি, উন্নয়ন হয়েছে? আপনাকে আমি এতটুকু বলি যে গতবার আমরা শুধুমাত্র লোন করা, সরকার যে দেশি এবং বিদেশি উৎস থেকে লোন করেছে, সেই লোনের সুদ পরিশোধ করেছি 1,13,000 কোটি টাকা, যা টোটাল সরকারের বাজেটের 22%। এবার আমি লোন নেব 1,37,000 কোটি টাকা, আমার বাজেট ঘাটতি 2,57,000 টাকা, 57,000 কোটি টাকা। তাহলে যদি ওই গতবার যখন আমি দিলাম আমি 1,13,000 কোটি টাকা, তাহলে এবার বাজেটে কত টাকা দিতে হবে মনে রাখছেন আপনি? এই যে ঋণ নির্ভর, আপনি যদি 1,37,000 কোটি টাকা যদি অভ্যন্তরীণ ব্যাংক থেকে যদি আপনি লোন নেন, তাহলে আপনার কিন্তু ইনভেস্টমেন্ট হবে না, বিনিয়োগ হবে না। বিনিয়োগ যদি না হয়, তাহলে আজকে যে কোটা বা বেকারত্বের কথা আমরা বলছি, সেই বেকারত্ব কিন্তু কর্মসংস্থান তৈরি হবে না। কর্মসংস্থান না তৈরি হলে
মোটা দাগে আমার দেশের অর্থনৈতিক সংকট কিন্তু আরো ঘনীভূত হবে। সেই বিষয় থেকে সরকারকে অত্যন্ত দায়িত্বশীল আচরণ করতে হবে। আমি পরিশেষে শুধু দুটি কথা বলি, যে সরকার আমাদের সন্তান তুল্য ছাত্রদেরকে প্রতিপক্ষ না ভেবে কোনো ষড়যন্ত্র তথ্য আবিষ্কার না করে তাদের সাথে দ্রুততম সময়ের মধ্যে তাদের প্রতিনিধির সাথে বসে ছাত্ররা কোনো রাজনীতি করছে বলে এখন পর্যন্ত বিশ্বাস করার কোনো যৌক্তিক কারণ অন্তত আমি খুঁজে পাইনি। অতএব রিপন ভাই, আপনার কাছে যদি এই ধরনের ভেস্টেড কোনো গ্রুপ থেকে থাকে, আপনি তথ্য দিয়ে তাদেরকে আপনি আইনের আওতায় নিয়ে আসেন, কিন্তু দয়া করে এই নিরপরাধ এবং অহিংস আন্দোলন যারা আমার সন্তানরা করছে তারা তাদের দাবির ব্যাপারে সরকার সজাগ হবে। এক। দুই নম্বর কথা হলো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, আজকে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ কিন্তু সরকারি দলের ক্ষমতায় তারা, এবং সরকারি দলই কিন্তু সমিতিগুলা লিড করে। অতএব তাদেরকে শত্রু না ভেবে, তাদেরকে অন্য কোনো দলের চর না ভেবে, কারণ যেহেতু গত 15 বছরে বিরোধী মতের শিক্ষকদের নিয়োগটা অনেকটা রুদ্ধ হয়ে গেছে এবং বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিতে এই সরকারের ভাবাদর্শের মানুষরা শিক্ষক সমিতির নেতৃত্ব দিচ্ছে, ফেডারেশনের নেতৃত্ব দিচ্ছে। অতএব তারা আপনাদের লোক, তারা আপনাদের ভাবাদর্শের লোক। তাদের সাথে, স্টেক হোল্ডারদের সাথে বসে দয়া করে যত দ্রুত সম্ভব সমাধান করে সরকার শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনবে। আমরা আমাদের ক্লাসে যাব, ছাত্ররা তাদের পরীক্ষার হলে বসবে। সেই ব্যবস্থা করার দায়িত্ব, সেই ব্যবস্থা করার সাংবিধানিক দায়িত্ব কিন্তু সরকারের। সরকার সেটা করবে, সেই আশাবাদ ব্যক্ত আমি করছি। হাসিনা, ধন্যবাদ।